হ্যালো এভরিওয়ান। এই পার্টির স্টার্টিংয়ে আমরা দেখি মিস পার্ক বলে হাইমো ফার্মাসিউটিক্যালের সিইও যখন জেগিয়েল ছিল তখন সে কোম্পানি থেকে অনেকগুলো ফান্ড সেখানে ট্রান্সফার করেছে। এই ব্যাপারটা নিয়ে অডিট করা দরকার ছিল, কিন্তু অডিট হয়নি কারণ ইনা সেই ফাইলটা হাইড করে ফেলেছে। এখন আমরা যেমনটা জানি যে ইনা আর জেগিওলের রিলেশনশিপ ছিল, তো এতে বোঝা যায় যে জেগিওলের বলাতেই ইনা ওই ফাইলটা অফ করে দিয়েছে। এখন এসব কিছু শুনে তো সবাই শকড হয়ে যায়, আর চেয়ারম্যান তো অনেক বেশি রেগে যায়। সে সাংগিওলকে বলে এসব কি তুমি করাচ্ছ, কিন্তু সাংগিওল ভালো মানুষের নাটক করে বলে যে না, আমি তো করাচ্ছি না, মিস পার্কে আমার কাছে এসেছিল। আর সে অনেক সাহসী হয়ে যায়। সে চাইছিল যে জেগিওলের ব্যাপারটা সবার সামনে তুলে ধরা হোক, আর সে নিজে থেকেই সব কিছু করছে। এরপর ইনাকে জিজ্ঞেস করা হয়। এরপর ইনা বলে আমার রিস্ক ডিপার্টমেন্টে আমি কাজ করি, তো আমার মনে হয়েছে এই ব্যাপারটা এখানে বন্ধ করে দেওয়া হোক, তাই আমি এখানে বন্ধ করে দিয়েছি। আর আরও একটা কারণ হলো এটার অডিটে কোনো কিছুই ভুল দেখানো হয়নি, যে না এই ব্যাপারটা রং হচ্ছে, তাই আমি অফ করে দিয়েছি। আর আমি যদিও এই ব্যাপারটা বাইরে নিয়ে আসতাম তাহলে দেখা যেত এখানে একটা পলিটিক্যাল কালার বের হয়ে আসতো, আর সেই সময়টায় কোম্পানি অলরেডি ক্রাইসিসে আছে। আর এর জন্যই আমি এই ডিসিশনটা নিয়েছি। ইনা অনেক প্রফেশনালি অ্যান্সার করে, কিন্তু তার এই ব্যাপারটা নিয়ে সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। সবার কথা হলো যে ইনাকে এটা ক্লোজ করার পাওয়ার কে দিয়েছে। আর এসব নিয়ে অনেক তর্কাতর্কির মাঝে প্রেসিডেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, তাই তাকে ইমার্জেন্সি হসপিটালে নেওয়া হয়। এরপর মিটিংটাই ডিসমিস করে দেওয়া হয়। যখন কাজের টাইম চলে আসে তখন অফিসের সবাই অনেক টেন্স ছিল, কারণ অফিসে বেশি পলিটিক্স হয়ে গেছে। কিছু কিছু মানুষ তো এখনো সন্দেহ করছে যে জেগিওল আর ইনা কি এখনো রিলেশনশিপে আছে, কিন্তু মিস ইউ সবাইকে বলে যে তারা দুজন ডেট করছে না, কারণ ইনার বয়ফ্রেন্ড অন্য কেউ, যাকে আমরা সবাই জানি। এখন সবাই তো এটাই ভাবছিল যে তুমি কি করে জানো। ওইদিকে গিজুন অনেক বেশি টেন্সে বসেছিল, কারণ ইনার উপর ইনভেস্টিগেশন চলছে। কখনো মিটিংয়ে আবার কখনো জায়গায় জায়গায় অডিটার্সদেরকে তার উত্তর দিতে হচ্ছে। এখানে সবাই তার ইনসাল্টও করছিল, কিন্তু ইনা তো অনেক স্ট্রং ছিল, সে সবাইকে মুখের উপর উত্তর দিয়ে দেয়। কিন্তু এখানে সবাই কোনো পাকাপোক্ত প্রমাণ পাচ্ছিল না যাতে তারা ইনাকে ভুল প্রমাণ করতে পারে। অন্যদিকে জ্যাগিওলের অবস্থাও কিছুটা ইনার মতোই সেম ছিল, তাকেও সেখানে ইনভেস্টিগেট করা হচ্ছে। ওইদিকে সাংকিওল যত রকমের চেষ্টা আছে সব রকম চেষ্টা করছিল জ্যাগিওলকে ভুল প্রমাণ করতে, কারণ তার জন্য তো এটা জীবন মরণের ব্যাপার। এখন সে যদি ভালো করে জেগিওলকে বদনাম করতে পারে তাহলে তাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য কেউ নামই দিবে না, মানে নমিনেটি করবে না। এখন রিয়েলে সে কিছুই করতে পারছিল না, তাই সে বারবার রিপোর্টার্সদেরকে ডাকছিল আর এই ব্যাপারটাকে বেশি বেশি ছড়ানোর চেষ্টা করছে। এখানে মিস পার্ক এখন সানগিওলের সেক্রেটারি হয়ে গেছে। ওইদিকে ইনা যখন ইনভেস্টিগেশন করে বের হচ্ছিল তখন একটা রিপোর্টার যার নাম ডাগিওল, তার সাথে তার দেখা হয়ে যায়। সে তার একটা ইন্টারভিউ নিতে চাইছিল, কিন্তু ইনা বলে যে এখানে রিপোর্টার অ্যালাউ না। ওই রিপোর্টারটা বলে তুমি মিপু শহর থেকে, আমি তোমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো করেই জানি। রিপোর্টার আরও বলে আমি জানি তোমার বাবাকে আর মাকে। এখন ইনা বুঝতে পারছিল যে সে তার পার্সোনাল লাইফটা উঠানোর চেষ্টা করছে, তো সে রেগে সেখানে সিকিউরিটিকে ডেকে নেয়। ইনা যখন পার্কিং লটে আসে তখন দেখে যে সেখানেও রিপোর্টার দিয়ে ভরা ছিল। তখনই সেখানে আমাদের হিরো গিজুন চলে আসে আর অ্যাকশন হিরোর মতো তাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর এত ব্যস্ততা দিনের মধ্যেও সে গিজুনকে দেখে ইনা তো পুরোই খুশি। সে গিজুনের সামনে অ্যাডমিট করে না যে সে অনেক ব্যস্ত, কিন্তু গাড়িতে বসতেই সে ঘুমিয়ে যায়। গিজুন যখন তার অ্যাপার্টমেন্টের সামনে তাকে ড্রপ করতে আসে তখন সে খেয়াল করে যে তার এখানেও রিপোর্টার্সরা চলে এসেছে, তো সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইসবের মাঝে ওই রিপোর্টারটা ইনা আর গিজুনকে একসাথে দেখে ফেলে, তো সে তাদেরকে ফলো করতে থাকে। ফলো করে সে তাদের দুজনের একসাথে অনেকগুলো ছবি নিয়ে নেয় আর ভাবতে থাকে যে তাদের জন্য আমার নিউজটা আরও বেশি মশলাদার হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি গিজুন ইনার জন্য অনেক ভালো একটা ডিনার প্রিপেয়ার করে। তার ফ্রিজে সবসময় খাবার থাকতো, কারণ তার 3টা সিস্টার তার জন্য সবসময় খাবার রেডি করে রেখে যেত। যেগুলো দেখে ইনা বলে যে আমি তোমার ফ্যামিলিকেও দেখতে চাই। আমরা পরদিনের সিন দেখি যেখানে তাদের প্রবলেম আরও ডাবল হয়ে গেছে। ওই রিপোর্টার ইনা আর গিজুনকে নিয়ে একটা আর্টিকেল লিখে বসেছে, আর ওই আর্টিকেলে লেখা ছিল যে যেহেতু ইনা আর জেগুয়েল ডেট করছে তাই ইনা জেগুয়েলের ওই রিপোর্টটা হাইড করে ফেলে। ইনা অডিটর হেড হয়েও সে গিজুনের থ্রু ওই ফাইলটা অফ করিয়েছে, আর সে এখন গিজুনকে ডেট করছে। তার মানে ইনা আর জেগুয়েল মিলে গিজুনকে ইউজ করেছে।
আর এর সাথে আর্টিকেলের মেন যে পার্টটা ছিল সেটা হলো ইনার পাস্টের ব্যাপারে, যেখানে বলা হয় যে ইনা একটা অবৈধ সন্তান আর তাকে তার এরিয়াতে আউটকাস্ট মানা হয়। আর ইনার মার উপর অনেক বাজে বাজে অভিযোগ করা হয়েছে। সবাই ইনাকেও অনেক খারাপভাবে দেখছিল, সবাই এটাই গসিপ করছিল যে সে অবৈধ সন্তান হয়ে এত বড় পজিশনে কি করে বসে আছে। অন্যদিকে সাংগিয়েল এইসব কিছু দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এই ব্যাপারটা ইউজ করবে। এখন সবাই শুধু গিজুনের কাছে আসছিল আর তাকে বলছিল তুমি কি ইনার বয়ফ্রেন্ড, আর ইনা ওর পাস্ট কি এতটাই শেডি। এখন এসব শুনে গিজুন রেগে ওঠে। বাইরে ওই রিপোর্টারটা বসে ইনার মার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল। গিজুন তার কাছে আসে আর আসতেই একটা পাঁচ মেরে বসে। গিজুন বলে তোমাকে কে অধিকার দিয়েছে তুমি কারো লাইফ এইভাবে জাজ করতে পারো? তুমি তো রিপোর্টার, তো ফ্যাক্টস নিয়ে কথা বলো না, কারো পার্সোনাল লাইফ কেন নিয়ে আসছো? এখন তাদের ফাইটটা অনেক বেশি বেড়ে যায়, যেখানে গিজুন অনেক ইনজার্ড হয়ে গেছে। অন্যদিকে ইনা যখন এই আর্টিকেলের ব্যাপারে পড়ছিল তখনই তার সামনে সেক্রেটারি পার্ক চলে আসে। পার্ক এসে বলে তুমি কি বলেছিলে? আমি অনেক নিচে নেমে গেছি, এখন তুমি তোমার অবস্থা দেখো, তুমি কতটা নিচ হয়ে গেছো। সবাই তোমাকে নিয়ে কি কি কথা বলছে। আর শোনো, তুমি একা নিচে নামোনি, তুমি সাথে গিজুনকে নিয়ে নেমেছো। তুমি গিজুনের কি অবস্থা করে ফেলেছো, এখন সে পুলিশ স্টেশনে আছে। যেটা শুনে ইনা অনেক টেন্স হয়ে যায়। ইনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন মিস পার্ক তাকে থামিয়ে বলে দেখো তুমি কি হয়ে গেছো, তোমরা তিনজন একসাথে কত বড় অপরাধ করেছো। যেটা শুনে ইনাও তাকে অনেক কথা শুনিয়ে দেয়। সে বলে অপরাধ আমি না তুমি করছো, তাও সাংগিয়েলের সাথে মিলে। আমাদের ফ্যাক্টসগুলোকে তোমরা বাজেভাবে ইউজ করছো। আর তুমি তো বেইমানও বের হয়েছো, যে থালাতে খেয়েছো সেখানে ছিদ্র করলে। অন্যদিকে আমরা গিজুনকে দেখি সে রিপোর্টারের অবস্থা তো অনেক খারাপ করে ফেলেছে। গিজুন তো এটাই বলছিল যে আমি কোনো উপায়ই সেটেলমেন্ট করব না। ওর সাহস কি করে হয় কারো পার্সোনাল লাইফে এইভাবে কাদা ছিটানোর। ইনা এগুলো পেছনে দাঁড়িয়ে শুনছিল, যেখানে গিজুন বলে যে হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি। ওর বিরুদ্ধে যদি কেউ খারাপ কথা বলে তাহলে আমি সেটা সহ্য করব না, প্রতিবাদ করব। আর তুমি জানো এটা কি ওর লাইফের ব্যাপারে? ও কোন ঘরে হয়েছে, কার মেয়ে, ও কি নিজের চয়েসেই সব কিছু করেছে? তোমাদের মধ্যে কেউই জানে না যে ওর মধ্যে দিয়ে কি যাচ্ছে, আর তোমাকে তো আমি একেবারেই ছাড়বো না। গিজুনের ফিলিংসগুলোর ব্যাপারে জেনে ইনা অনেক খুশি হয়। এরপর গিজুন যখন বাসায় আসে তখন ইনা তাকে চিয়ার আপ করার জন্য দাঁড়িয়েছিল। সে তার সব ইনজার্ড জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর তাকে বলে তুমি কি কোনো হাই স্কুলের বাচ্চা নাকি যে ঝগড়া করতে চলে গেছো? গিজুন বলে যে হ্যাঁ আমি মাঝে মাঝে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। ইনা বলে আমার খারাপ লাগেনি। ইনা বলে তুমি গিয়েছো, না হয় আমি চলে যেতাম, গিয়ে ওকে 2টা থাপ্পড় লাগিয়ে আসতাম। এরপর ইনা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু গিজুন তাকে থামিয়ে নেয়। সে বলে যে ক্রিসমাস আসছে আর আমার বাসায় একটা ক্রিসমাস ট্রিও আছে, তো কেননা দুজন মিলে সেটাকে সাজাই। এটা শুনতেই ইনা সেখানেই থেকে যায়। তারপর তারা দুজন একসাথে অনেকগুলো ছবি তোলে আর ওই ট্রিটাকে অনেক সুন্দর করে সাজায়। এখানে গিজুন তাকে বলে যে পরের বছর এই ট্রিটাকে আমরা আবার ডেকোরেট করব, আর এখানে স্টারের বদলে গোল্ডের কিছু লাগাবো। এখানে তারা দুজন অনেক হ্যাপি ছিল। পরদিন আমরা দেখি যে ইনার সাথে দেখা করতে গিজুনের 3জন সিস্টার আসে। এখানে তার সিস্টাররা তাকে বলে যে আমাদের মম শকের কারণে অসুস্থ হয়ে গেছে। গিজুন তো আমাদের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, তো তুমি আমাদের বলে দাও যে তোমার সাথে গিজুনের রিলেশনশিপটা কি, আর জ্যাগুলের সাথে তোমার রিলেশনশিপটা কি। আর তাছাড়াও তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, আমাদের ভাবি হতে চলেছো, তো আমরা জানতে চাই যে তুমি কেমন টাইপের মানুষ। আর তাদের এটাও কথা ছিল যে আমাদের ফ্যামিলিতে শুধু একটাই ভাই আর একটাই পুরুষ, প্লিজ তাকে অনেক টেক কেয়ার করে রেখো, তার উপর যেন কোনো আঁচ না আসে। আর তাছাড়াও তুমি তো ওর বসও, তো বসরা তো শিল্ড হয়ে কাজ করে। এদিকে আমরা দেখি যে গিজুনের উপর সত্যি ইনভেস্টিগেশন বসেছে, তাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ সে একটা রিপোর্টারকে অনেক বাজেভাবে মেরেছে। এখানে ইনা তাকে কল করে আর তাকে বলে গিজুন তুমি কি আমাকে বিশ্বাস করো? আমার শব্দগুলোকে ইগনোর করো, তুমি শুধু এইটুকু জেনে রাখো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে সে কল কেটে দেয় আর এরপর প্রেস কনফারেন্সের জন্য মিডিয়াকে ডাকে। এরপর সেই রিপোর্টারদের মধ্যে ডাগিয়লকে ধরে আর তার কলার ধরে সেখান থেকে রুমের বাইরে নিয়ে যায় আর সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ভেতর দিয়ে দরজা লক করে বাকি সব রিপোর্টারের সামনে তার ইন্টারভিউ দেয়। জিনিসটা কিন্তু অনেক কুল।
সে বলে, আমি ইনা, হেড অফ অডিট। আমার ভুল ছিল, তো আমি সেটা অ্যাডমিট করছি। জ্যাগুয়েলের যখন নাম আসছিল তখন আমি সেটা কভার করার জন্য এসব কিছু ডিলিট করে দিয়েছি, আর সেখানে আমি গিজুনকেও ইউজ করেছি। গিজুন তো আমাকে অনেকবারই বলেছিল যে এই রিপোর্টটা এভাবে ক্লোজ করা উচিত না, কিন্তু আমি তারপরও সেই রিপোর্টটা ক্লোজ করে দিয়েছি। ইনা বলে, এখন যেহেতু আমি আমার ভুল স্বীকার করেছি, তো আমার তো শাস্তি পাওয়া উচিত। সে সবার সামনে অ্যাপোলাইজ করে আর শাস্তির জন্য রেডি হয়ে যায়। এখন ইনা যেহেতু ভুল স্বীকার করেছে, তাকে অনেক বড়ই শাস্তি দেওয়া হবে। এরপর আমরা এইচআর এর সাথে তার মিটিং দেখি, যেখানে এইচআর ডিপার্টমেন্টের হেড বলে যে তুমি আমার কলিগ, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। তোমাকে অনেক বেশি হিউমিলিয়েট করা হবে আর অনেক দূরে পাঠিয়ে দেওয়া হবে। এর থেকে ভালো তুমি রিজাইন দিয়ে দাও। এখন ইনা বলে যে আমি রিজাইন করব না। তোমার যেহেতু আমার জন্য এতই সিম্পাথি হচ্ছে, তাহলে আমার একটা উপকার করে দাও, কি আমাকে লজিস্টিক ডিপার্টমেন্টে দিয়ে দাও। আর এরপর আমাদের স্টোরিটাকে ফাস্ট ফরওয়ার্ড করে 3 মাস পরের সিন দেখানো হয়। ইনা এখানে তাদের ফ্যাক্টরিকে লজিস্টিক চেক করার কাজ করত, আর এখানেও তাকে তার কাজের জন্য সবাই অনেক ভয় পেত, আর সে একটা ভুলও সহ্য করতো না। আর যখন থেকে ইনা এখানে এসেছে, চেকিং তো অন্য লেভেলেই চলে গেছে। এখন এই সব কিছু করার পেছনে ইনার একটা রিজনও আছে। এখন তার প্ল্যানটা হলো, এখানে যত লজিস্টিক ডিপার্টমেন্টে জিনিসপত্র আসছে, হেরফের হচ্ছে, সাঙ্গিউল যেটা করছে সব কিছু সে নোট করে রাখবে, কারণ সব এখান থেকেই যায়। অন্যদিকে আমরা গিজুনের সিন দেখি, যেখানে অডিট টিমের হেড একটা ফালতু জঘন্য একটা লোককে দিয়ে দিয়েছে, যে শুধু সাঙ্গিওলেরই গীত গাইতে থাকে। আর এখানে তার কাছে ব্রেন তো নেই কাজ করার জন্য, তাই সে সবাইকে বকতেই থাকে, আর অফিসের সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে গেছে। এখানে এমপ্লয়ীদের অবস্থা ছিল যে কারোরই কাজ করতে ইচ্ছা করছে না, কারণ এখানে কাজ কম, পলিটিক্স বেশি হয়ে গেছে। এখানে সাঙ্গেল শুধু ওই কাজগুলোই করতো যেখানে তার লাভ হবে, সে বাকিদের ব্যাপারে ভাবে না। এখানে ডিপার্টমেন্টের মেম্বাররা বলছিল যে ইনাও তো আমাদের বকতো, কিন্তু তার বকার মধ্যে কারণ ছিল, তো সেটা আমরা হজম করে নিতাম। অন্যদিকে আমরা গিজুন আর ইনাকে দেখি, তারা এমনিতে অনেক দূরে চলে গেছে, বাট উইকেন্ডে একে অপরের সাথে অবশ্যই দেখা করে। দুজনই ড্রাইভ করে একটা জায়গায় আসতো, তাদের দুই শহরের মাঝখানে একটা মিডল পয়েন্ট ছিল, সেখানে ইনা এখনও তার ফ্লাটিং আইস দেখিয়ে তাকে হোটেলে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আগের মতো এনজয় কম, কাজ বেশি করতো। গিজুন তাকে সবসময় কমপ্লেন করতো যে আমি তোমার চোখের জাদুতে ফেসে যাই। তো ইনা বলে যে এইসব কিছু তো চলতেই থাকবে, কিন্তু কাজটা বেশি ইম্পর্টেন্ট, আর আমার মিশন, আমার ফোকাস অনেক বড়। ইনার কাছে অনেকগুলো ফাইল ছিল, যদিও সে লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করত, কিন্তু তার কাছে অনেক বেশি কনফিডেন্সিয়াল ইনফরমেশন চলে এসেছে। সে সাঙ্গিওলের বিরুদ্ধে এমন রিপোর্ট বানাচ্ছিল যে সাঙ্গিওলের ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যাবে। এখন সাঙ্গিওল তো একেবারে স্বাধীন পাখি, তার বাবাও অসুস্থ, তাকে থামানোর জন্য সেখানে কেউ নেই। অন্যদিকে আমরা জ্যাগিওলকে দেখি যে আজকে লয়ারের সামনে তার ওয়াইফকে ডিভোর্স দেবে। সে তো সাইন করে দেয়, বাট ইয়ং সেখানে সাইন করে না, সে রেগে সেখান থেকে উঠে চলে আসে। তো জ্যাগিওলও তার পেছনে পেছনে আসে। তার ওয়াইফ তাকে বলে, তোমার কি সব কিছু করা বেশ জরুরি? আগে সাঙ্গিওল তোমাকে অফিস থেকে বের করে দিয়েছে, আর এখন যদি তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও, তাহলে তোমার 1 পয়সারও দাম থাকবে না, তুমি রাস্তায় চলে আসবে। জ্যাগিওল বলে যে এইসবে আমার কিছুই যায় আসে না। এখানে আমরা আরেকটা ব্যাপার দেখি যে ট্রুলি যখন অডিট করা হয়, তখন জ্যাগুয়েলের কোনোই দোষ ছিল না। ইনা জেনে বুঝেই সেটা ক্লোজ করেছিল, কারণ সেখানে জ্যাগুয়েলের কোনো দোষ ছিল না। সাঙ্গিওল নিজের সুবিধার জন্য সেই ব্যাপারটাকে এত বড় ইস্যু বানিয়ে তাকে সেখান থেকে বের করে দিয়েছে, আর এর জন্য ইয়ংয়ের অনেক বেশি খারাপ লাগছে। তো জ্যাগুয়েল তাকে হাক করে বলে যে তুমি মন খারাপ করো না, জীবনে তোমারও খুশি থাকার অধিকার আছে, আর যে খুশিটা আমি তোমাকে কখনোই দিতে পারবো না, সেটার জন্য আমি তোমাকে একেবারেই স্বাধীন করে দিচ্ছি। তুমি যাও আর নিজের খুশি খোঁজো। আর হ্যাঁ, এটা মনে রেখো যে এটা ইনার জন্য একেবারেই না। অন্যদিকে আমরা ইনাকে দেখি যে সে লুকিয়ে লুকিয়ে নিজের চালাকি দিয়ে অনেক কিছু অবজার্ভ করছিল আর সব কিছু নোট করে রাখছিল। অন্যদিকে আমরা দেখি যে সাঙ্গিওল আরেক কাহিনী করে বসেছে। সে এইচআরকে অর্ডার দিয়েছে যে কোম্পানির এমপ্লয়িজদেরকে শর্ট আউট করতে, কারণ সে কোম্পানির বাজেট কমিয়ে দেবে। এখন এইচআরকে না চাইতেও অনেকগুলো মানুষকে শর্ট লিস্ট করতে হচ্ছে। সাঙ্গিওলের মাইন্ডে তো অনেক কিছু চলছে, সে অনেক কিছু সিল করে নিজেকে পাওয়ারফুল করতে চাইছে, যাতে তার বাবা যখন ফেরত আসে তখনও যেন সে তাকে তার পজিশন থেকে সরাতে না পারে। এখন এসব কিছু করার জন্য তাকে এমপ্লয়িজদের বলি দিতে হবে, যার কারণে অনেক এমপ্লয়িজ অনেক বেশি টেন্স ছিল। এখানে অডিট টিম নাম্বার 3 থেকে 3 জনকে বের করে দেওয়া হচ্ছিল।
এইদিকে দেখি যে তারা সবাই একসাথে টিম ডিনারে এসেছে, যেখানে তারা 3জন এমপ্লয় ভাবছিল এখান থেকে চাকরি যাওয়ার পর তারা কোথায় যাবে, কি করবে। এসব দেখে গিজুন ইনাকে কল করে আর তাকে বলে যে কেন না ডিনারে তুমি আমাদেরকে জয়েন করো, যাতে ওদের মুডটা ভালো হয়ে যায়। অন্যদিকে আমরা মিস পার্ককে দেখি, সে এটাই ভাবছিল যে যেহেতু জে গিয়ল ইনোসেন্ট প্রুভ হয়ে গেছে, তার মানে ইনা কি সত্যি কথা বলছিল। যদি সত্যি কেউ অপরাধ করে থাকে সেটা আমি আর সাংগিয়ল করেছি। এখানে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি যে সাংগিয়ল মিস পার্কের সাথে অনেক খারাপ ব্যবহার করত, যেগুলো দেখে তার জেগিয়লের কথা অনেক মনে পড়তো, কারণ জেগিয়ল তাকে অনেক রেসপেক্ট করতো। অন্যদিকে সাংগিয়ল একটা মিটিংয়ে যাবে, তাই মিস পার্কে বলে যে সবাইকে কোম্পানি দেওয়ার জন্য অফিস থেকে কিছু মেয়ে নিয়ে আসো, যেটা অনেক বেশি ইনসাল্টিং ছিল, আর জেগিয়ল তো এমন কাজ জীবনেও করেনি। অন্যদিকে ইনা আর গিজুন যখন দেখা করছিল তখন অডিটের মেম্বাররা শকড হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে ইনা হয়তো বা গিজুনকে ধোকা দিয়েছে। তারা তো কিছুই বুঝতে পারছিল না। এরপর ইনা তাদের ক্লিয়ার করে যে এটা তো ইনার ভালোবাসা ছিল, যে সেই গিজুনকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে, যাতে কেউ গিজুনের উপর আঙ্গুল না ওঠায়। আর এখানে মিস ইউন অ্যাডমিট করে যে আমিও জানতাম আপনি আপনি আর গিজুন ডেট করছেন, কারণ গিজুন আপনাকে যেই নজরে দেখতো সেটা দেখে পরিষ্কার বোঝা যায় যে সে আপনাকে কতটা ভালোবাসে। এর মাঝেই তারা অনেক টেন্স হয়ে যায় তাদের জব নিয়ে। তো যেটা শুনে ইনা তাকে বলে যে আমি বলেছিলাম আমি তোমাদের শিল্ড হব, তো তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকেই প্রোটেক্ট করব। এখন ইনা ভাবে অনেক বড় বড় বলে তো ফেলেছি, কিন্তু আমি এসব কিছু করব কি করে। এখন সে গিজুনের সাথে মিলে প্ল্যানিং করেছে যে সাংকিয়লকে কিভাবে নিচে নামাবে। তাদের এমন একটা পার্সন দরকার যাকে সব ডাইরেক্টররা বিশ্বাসও করে, আর সাংগিয়লের মতো তার কাছে পাওয়ার আছে, আর সেটা জ্যাগিয়লকে ছাড়া তো আর কেউ হতেই পারে না। অন্যদিকে আমরা জ্যাগিয়লকে দেখি যে আজকাল ছুটি কাটাচ্ছে, সে রেস্ট করতো আর তার মমের সাথে অনেক টাইম স্পেন্ড করতো। এর মাঝেই সেখানে ইনা আর গিজুন চলে আসে আর তাকে বলে যে কিভাবে সাংগিয়ল 100 এমপ্লয়কে কিভাবে কাজ থেকে বের করে দিচ্ছে, শুধু তাদেরকে তুমিই বাঁচাতে পারবে। আমরা সব প্রিপারেশন করে ফেলেছি, শুধু তোমাকে সাথে থাকতে হবে। জেগিয়ল বলে যে ইনা তুমি কি আমার থেকে একটু বেশি চেয়ে নিচ্ছ না? তুমি দুনিয়ার সামনে এভাবে দেখিয়েছো যে তুমি আমাকে প্রোটেক্ট করার জন্য ওকে ইউজ করেছো, কিন্তু সত্যিকারে তো তুমি ওর জন্য নিজে ইউজ হয়ে গেছো। অন্যদিকে আমরা দেখি যে সাংগিওলের থেকে মিস পার্ক অনেক বেশি বকা শুনছে, কারণ সে সেখানে গার্লসের বদলে বয়েজ নিয়ে গিয়েছিল। এখন সাংগিওল তো পুরো রেগে পাগল ছিল, সে তাড়াতাড়ি পাওয়ার চায়। সে কাউকে কল করে বলে যাই বেচতে চাও তাড়াতাড়ি করো। এখন এদিকে তাদের যাওয়ার পর জেগিওল বসে ভাবছে যে সাংগিওল সত্যি তো কি না করছে। সাংগিওল নিজের অ্যাটিটিউডে অফিসে আসতো, তার যা মন চাইতো তাই করতো, কারণ এখন তো ড্যাডও নেই, তাকে কে থামাবে। তাই জেগিওল তার মাইন্ড চেঞ্জ করে নেয়। এদিকে সাংগিওলের সামনে যখন এমপ্লয়িজরা প্রোটেস্ট করছিল, সে তাদের সাথে কথা বলবে তো দূরের কথা, সে সিকিউরিটিকে বলে যে ওদেরকে টেনে হিচড়ে এখান থেকে বের করে দাও, যাতে আমার গেস্টরা আসলে এরকম টাইপের ভিউ না দেখে। যখন সিকিউরিটি তাদেরকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের এই ড্রামার 3জন মেল লিডার। জ্যাগিওল সামনে ছিল আর তাকে সাপোর্ট করার জন্য ইনা আর গিজুন ছিল। ইনা যাওয়ার সময় সবাইকে ইশারা দিয়ে যায় যে সে তাদের কুইন আর তাদের সবাইকে প্রোটেক্ট করে নেবে। এখানে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে গিজুন জেগিওলের বাসায় গিয়েছিল। গিজুন বলে যে আমি আপনার সাথে কিছু ডিসকাস করতে চাই, আর সেটাও ড্রিঙ্ক করতে করতে। প্রথমে তো জেগিওল মানা করে দেয়, কিন্তু তার একটা কথাই রাজি হয়ে যায়, আর কথাটা হলো সে বলে আপনি যখন সিইও হয়েছিলেন তখন তো শপথ নিয়েছিলেন আপনি কখনো স্টপ হবেন না, আপনি সব সময় কিছু না কিছু ট্রাই করবেন। তো আমি চাই যে আপনি জীবনে আফসোস না করেন। যদি আপনার থেকে এই চান্সটা চলে যায় তাহলে আপনি সারা জীবন আফসোস করতে থাকবেন। গিজুন তো ড্রিঙ্ক করতেই থাকে, কিন্তু জেগিওল এখানে কুইট করে দেয়। এখানে ড্রিঙ্ক করতে করতে গিজুন কিছুটা ব্রেভি হয়ে যায়। সে এমন কিছু কথা বলে যার কারণে সে জেগিওলের মন জয় করে ফেলেছে। জেগিওলের মনে হচ্ছিল আমি যদি সত্যি স্টেপ না নিই তাহলে সারা জীবন আমি রিগ্রেট করতে থাকবো। এত বছর আমি এই কোম্পানিতে থেকেছি, তো এটাকে বাঁচানোর জন্য আমাকে অ্যাকশানে আসতে হবে। পরদিন সকালে সে ইনাকে ফোন করে তার বাসায় ডাকে আর ডেকে বলে নিজের বয়ফ্রেন্ডকে সামলাও। অ্যাকচুয়ালি গিজুন ড্রিঙ্ক করতে করতে রাতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। এরপর জেগিওল ইনাকে জিজ্ঞেস করে তোমার প্ল্যান কি। এরপর ইনা তাকে তার পুরো প্ল্যানটা বলে।
তারা সাংগিউলের পুরো স্টোরিটা বলে যে সে কোম্পানিতে কী করছে। এর জন্য তাদেরকে কিছু ডাইরেক্টরকে তাদের সাইডে করতে হবে। কিছু ডাইরেক্টরকে তো তারা সাইডে করে ফেলেছে, আর বাকিদেরকে তাদের সাইডে করার জন্য অডিট টিম নাম্বার 3কে লাগিয়েছে। এখন ইনা আর গিজুনের সাহায্যে তারা কিছু ডাইরেক্টরকে তো তাদের সাইডে করে ফেলেছে, কিন্তু একটা ডাইরেক্টর ছিল যার নাম হলো হা। তাকে তো তারা কন্ট্যাক্টেও পাচ্ছে না, আর না তার বাড়িতে পাচ্ছে, মানে শিওরলি সে সাংগিউলের সাইডে। এখন তাদের মনে হচ্ছিল যে গেম তো তাদের হাত থেকে চলে যাবে, কিন্তু ইনা বলে যে না, আমাদের কাছে এখনও একটা চান্স আছে। একটা ডাইরেক্টর আছে, কিন্তু তার সাথে তো জেগিওল দেখা করতে যাবে না, কারণ এটা ছিল জেগিওলের ইগোর ব্যাপার। আর সেই ডাইরেক্টরটা হলো কোম্পানির এক্স প্রেসিডেন্ট, তাদের বাবা। কিন্তু জেগিওল তার সাথে দেখা করতে যায়। সে অনেক বেশি অসুস্থ ছিল, সে তো নিজের আশাই ছেড়ে দিয়েছে। ড্যাটাকে বলে তুমি তো একটা লুজার, আর আমি লুজারের হেল্প কেন করব? তুমি তো সাংগিওলের থেকে হেরে গিয়েছিলে। জেগিওল বলে আমি হেরেছিলাম? এটা কি কোনো রেস ছিল যেটার মধ্যে আপনি আমাদেরকে ঠেলে দিয়েছেন? আমি কখনই এটাতে কম্পিট করতে চাইছিলাম না। আপনি যে আমাদের দুজনের ভাইয়ের মধ্যে কম্পিটিশন, হিংসা, এই সব কিছু দিয়ে দিয়েছেন। আর এখন আমি এই সব কিছু থেকে আসছি না, আমি এখন এসেছি এটার জন্য যে এই কোম্পানিতে আপনি আর আমার গ্র্যান্ডপা সারা বছর এত বছর যেই কষ্টটা করেছেন, সেই কষ্টটাকে আমি সফল করতে এসেছি, সেটাকে বাঁচাতে এসেছি। আর আমি আমার ইগো সাইডে রেখে এখানে এসেছি। আর তাছাড়াও আমি লোভী না, আমি এখান থেকে কিছুই চাই না। আর আমি চাই এই কোম্পানিকে সেফ হ্যান্ডসে রেখে এখান থেকে দূরে চলে যেতে। আর আমি চাই না যে আপনি লাইফে কোনো সময় রিগ্রেট করুন। কোম্পানিটাকে এইভাবে বরবাদ হতে দেখুন, যেভাবে সাংগিওল এটাকে করছে। এখন ড্যাডও রাজি হয়ে যায়। সাংগিওল যখনই সব কিছু বিক্রি করার জন্য সাইন করতে যাবে, তখনই সেখানে জ্যাগিওল এন্ট্রি করে আর তাকে বলে যে তুমি এটাকে সাইন করার অধিকারই রাখো না, কারণ তোমাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। এখন সাংগিওল তো অনেক বেশি শক ছিল, কারণ ডাইরেক্টর হাতও তার সাইডেই। সে কোন ডাইরেক্টরের সাইন নিয়েছে? আর যখন দেখে যে তার নিজের ড্যাডেরই সাইন আছে, তখন সেটা তো তার জন্য অনেক শকিং ছিল। এখন সে ভাবছিল যে তার বাবা তার সাথে এটা কি করে করতে পারে। এখন যাই হয়েছে, তার গেম তো এখানে ডিসমিস হয়ে গেছে। বাট সে যাওয়ার আগে একটা কাজ কি করে, কিন্তু তার বিরুদ্ধে যত প্রমাণ ছিল সে সব কিছু নষ্ট করে যায়, যাতে পরবর্তীতে তাকে কোনো কিছু নিয়ে হ্যারাস হতে না হয়। কিন্তু এখানে মিস পার্ক আরেকটা মুভ করে। সে বলে যে আমি যেটা তোমার সাথে করেছি, আমার নিজের কাছে অনেক বেশি রিগ্রেট ফিল হয়। সে বলে আমি আবার এতটাও খারাপ মানুষ না। এটা বলে একটা ফ্রেশ ড্রাইভ সে টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। আর এটার মধ্যেই সাংগিওলের সব রকম প্রুফ ছিল। সে বলে আমি সাংগিওলের বিরুদ্ধে সব প্রমাণ এটাতে সামনে রেখেছি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে আমাদের ইনা আবার অডিটের ডিরেক্টর হয়ে গেছে। আর এইভাবে হ্যাপি একটা বছর কেটে যায়। কোম্পানি এখন সেফ হ্যান্ডে আছে, আর অডিটের টিম আবার তাদের কাজ শুরু করে দেয়। আর এখানে তারা আগের মতোই কাজ করতো, যেখানে তাদের টিমে আরেকটা মেম্বার জয়েন হয় যে একেবারেই নতুন ছিল। তার এসব করতে অনেক ভয় লাগতো। তো গিজুন তাকে বুঝিয়ে করতো, আবার সে যদি ভুল করতো তাকে এমনভাবে বকতো। তো তার বকার স্টাইল দেখে অডিটের মেম্বাররা ভালো করেই বুঝতে পারে যে তার উপর ইনার ভর হয়েছে। আর তার সামনে যখন ইনা চলে আসে, তখন সে অনেক সুইটলি কথা বলতো। আর এটা দেখে ভালো করে বোঝা যাচ্ছে যে তারা দুজন একে অপরের রঙে পুরো রঙিন হয়ে গেছে। অন্যদিকে আমরা জানতে পারি যে জ্যাগুয়াল বেশিরভাগ টাইমই অ্যাব্রড থাকে। আর সে যে মেডিকেল ফাউন্ডেশনে টাকা ডোনেট করে, সেটা অ্যাকচুয়ালি অসুস্থ রোগীর জন্য ট্রিটমেন্ট ছিল। আর সেই অসুস্থ রোগীদের মধ্যে তার মাও ছিল। প্লাস সেখানে তারা নতুন ওষুধ তৈরি করার কাজও করত। অন্যদিকে আমরা জানতে পারি যে ইনা একটা নতুন বাড়ি কিনে নিয়েছে। সে বলে এটা ছোট, কিন্তু আমি অনেক খুশি, কারণ সেটা তোমার বাড়ির পাশে। এখন এইসব শুনে গিজুন রাগ করে। সে বলে তুমি কি আমাকে এতটাই পর মনে করো? তোমার তোমার ল্যান্ডলর্ড তোমাকে বিরক্ত করছে, তুমি আমাকে একবার বলতে তো পারতে। আর তুমি নিজের একার জন্য বাড়ি কিনেছো, তুমি কি আমাদের ফিউচারের ব্যাপারে ভাবো না? এখন এসব শুনে ইনা ভাবছে যে গিজুনের আবার কি হলো, সে কোনটা নিয়ে এত বেশি রাগ করছে। তো ইনা তাকে বুঝিয়ে বলে যে আমি তোমাকে বিরক্ত করতে চাইছি না। গিজুন বলে বিরক্ত? আমি তোমার সাথে সব কিছু শেয়ার করতে চাই, আমার সব প্ল্যানিং। 10 বছর না 20 বছর না, আমি পুরো জীবন তোমার সাথে কাটাতে চাই। আরে আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আর তুমি আলাদা বাড়ি নিচ্ছ। এখন বিয়ের শব্দটা শুনতেই ইনা তো অনেক বেশি শকড হয়ে যায়। সে বলে বিয়ের ব্যাপারে তো আমি জীবনেও ভাবিনি।
এখন গিজুন বলে যে ভাবনি তো এখন ভেবে নাও, আমি কিন্তু এটা থেকে কখনোই গিভ আপ করবো না। এখন এটা নিয়ে তাদের দুজনের মধ্যে এমন ঝগড়া শুরু হয়ে যায় যে এই ঝগড়া তাদের কাজ পর্যন্তও যায়। ইনা একটা প্রেজেন্টেশন দিচ্ছিল যেখানে গিজুন সেখান থেকে বেছে বেছে ভুল ধরে তাকে ক্রিটিসাইজ করছিল। এখন অডিট 3 তো বুঝতে পারে যে তাদের ঝগড়ার কারণে এমনটা হচ্ছে, কিন্তু অডিটের 1-এর মেম্বাররা ভাবছিল যে যেহেতু ইনা যাওয়ার আগে বলেছিল সে গিজুনকে ইউজ করেছে, তো সেই রাগ ধরে হয়তো বা গিজুন এমনটা করছে। তো তারা আবার এটাও ভাবে যে যেখানে রাগ আছে সেখানে ভালোবাসাও আছে, তাদের মাঝে এখনো কিছু হতে পারে। এখন টিম নাম্বার 3 কি করে বাহানা বাহানা দিয়ে 2-4-5 বুঝিয়ে তাদেরকে ডাইভার্ট করে দেয়, মানে তারা কোনোভাবে তাদের কাপলকে বাঁচাচ্ছিল। এরপর তারা তাদের দুজনের মিটমাট করানোর জন্য একটা ডিনারের প্ল্যান করে। এখন তারা তাদের দুজনকে সরি বলে মিলে যেতে বলে। তো এখানে তারা জানতে পারে যে বিয়ে নিয়ে তাদের ঝগড়া হয়েছে। এখন বিয়ের ব্যাপারে সবারই আলাদা আলাদা ওপিনিয়ন। কেউ কেউ ছিল যারা ফ্যামিলি বাসায় ফেরত যেতে চায়, আবার আবার কেউ কেউ আছে যারা অফিসের কাজ শেষে একেবারে লোনলি বাসায় যেতে চায়। এখন এইটা নিয়ে তাদের মাঝে আবার ঝগড়া হয়ে যায়। সব থেকে বড় ঝগড়া তো ইনা আর গিজুনের মাঝে হয়েছে। গিজুনের কথা হলো তুমি কি আমাকে দায়িত্বর জন্য যোগ্য মনে করো না? তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো না? এখন তাদের কথার মাঝেই ইনার কাছে একটা কল আসে যে ইনার বাবার ডেথ হয়ে গেছে আর আজকে তার ফিউনারাল। অফিসের কিছু মানুষ এসেছিল আর তাদের সাথে সেখানে জ্যাগিওলও আসে। জ্যাগিওল যাওয়ার সময় ইনাকে বলে যে আমি ফিল করেছি গিজুন তোমাকে অনেক কেয়ার করে আর আমি অনেক হ্যাপি যে তুমি একটা রাইট পার্সনের সাথে আছো। তার মানে ফাইনালি জ্যাগিওল মুভ অন করে ফেলেছে। ইনা সবার সামনে অনেক স্ট্রং থাকে, কিন্তু যখন গিজুন আর সে একা থাকে তখন সে অনেক বেশি কান্না করে। তার বাবার সাথে তার কোনো বন্ডই ছিল না, কিন্তু তাকে এইভাবে একা রেখে সবাই যখন দুনিয়া থেকে চলে গেছে তো সেই ব্যাপারটা ভেবে তার অনেক বেশি খারাপ লাগে। ইনার ড্যাডের ডেথের কথা শুনে গিজুনের সিস্টাররাও তার সাথে দেখা করতে আসে। ইনাকে চিয়ার আপ করার জন্য তার জন্য অনেকগুলো খাবারও বানিয়ে নিয়ে আসে। তার ফ্যামিলি এত লাইট ছিল যে অনেকগুলো কথা বলে, অনেক চিল্লাচিল্লি করে আর কি। এখন এই সব কিছু দেখে গিজুন অনেক অকওয়ার্ড ফিল করছিল। সে ভাবছিল ইনা কি ভাববে, কিন্তু ইনার তার ফ্যামিলিটা অনেক কিউট লাগে। অন্যদিকে আমরা মিস পার্ককে দেখি যে সে ছোট একটা জায়গায় জব করে। এখানে ফান্ড সাবমিট করার জন্য জ্যাগিওলের সাথে একবার তার দেখা হয়, যেখানে পার্ক তাকে অ্যাপ্লাই করতে সঠিক ফর্ম জমা দিতে তার হেল্প করে। সে যাওয়ার আগে মিস পার্ককে থামায় আর তাকে বলে আমি তোমাকে একটা অফার দিতে চাই। সে যে মেডিকেল ফাউন্ডেশন বানিয়েছে সেখানে সে মিস পার্ককে অফার করে। সে বলে সেখানে তোমার মতো হার্ড ওয়ার্কিং আর ট্যালেন্টেড মানুষের অনেক দরকার, কিন্তু সেক্রেটারি পার্ক নিজেকে এরকম যোগ্য মনে করতো না। অন্যদিকে ইনার কাছে অফিসে একটা গুড নিউজ ছিল, সে আগে ডাইরেক্টর ছিল আর এখন ম্যানেজিং ডাইরেক্টর হয়ে গেছে। আর তার পোস্টটা ছিল ভাইস প্রেসিডেন্টের এক্স্যাক্ট নিচের পোস্টটা। তার জন্য সবাই অনেক বেশি খুশি ছিল, স্পেশালি গিজন। তার ওম্যান এতটা এগিয়ে গেছে যেটা ভেবে সে অনেক খুশি, অনেক বেশি প্রাউড ফিল করে। এখানে ইনা তাকে বলে যে আজকে আমি সেলিব্রেট করতে চাই, তো তুমি কি আমার বাসায় আসবে? কিন্তু গিজুনের তো তার মামের বাসায় যাওয়ার ছিল, কিমচি বানাচ্ছিল তারা। এখানে গিজুন তাকে বলে যে কিভাবে তার গার্লফ্রেন্ডের প্রমোশন হয়ে গেছে, সে কোনো সাধারণ মেয়ে না। গিজুনের সবসময় ইনার উপর গর্ব ছিল। এদিকে ইনা নিজেকে চিয়ার আপ করার জন্য কিছু রান্না করে। ঘর তো পুরা খালি খালি ছিল, ইনার বেশ খারাপও লাগে। এরপর সে গিজুনকে কল করে। গিজুন তার কল পেয়ে তো দৌড়ে চলে আসে, সে তো অ্যাপ্রনও খুলে না। ইনা তাকে বলে যে আমি আমার সব খুশি সব কিছু তোমার সাথে শেয়ার করতে চাই। আমি অনেক ভেবেছি, আমি এমন একটা ঘরে যেতে চাই যেখানে কেউ আমার জন্য ওয়েট করবে। আমি আর একা থাকতে চাই না। ইনা তাকে এটাও বলে যে বিয়ের ব্যাপারে আমি এই জন্য ভাবিনি কারণ আমি অমন কোনো ফ্যামিলি পাইনি, না আমার ড্যাড না আমার মম, এই জন্য বিয়ের ব্যাপারটা আমার কাছে অকওয়ার্ড লাগে, কিন্তু তোমার সাথে থেকে আমি বিয়ের ব্যাপারে ভাবতে চাই। এখন এটা শুনে গিজুন অনেক বেশি খুশি হয়েছিল। এরপর তারা দুজন একসাথে থাকতে থাকে। এখন একসাথে থাকতে থাকতে তারা অনেক কিছু একসাথে শেয়ারও করে, বাট ছোট ছোট প্রবলেম ছিল তাদের দুজনের মাঝে যেটা রয়েই যায়। তাদের দুজনেরই কখনো এসির টেম্পারেচার স্যুট করতো না। কারো হয়তো বা বেশি গরম লাগছে, হয়তো বা কারো ঠান্ডা লাগে, এমন টাইপের। আবার এমনও হতো যে ওয়াশরুমের দরজা খোলা নিয়েও তাদের দুজনের মাঝে মাঝে বেশ ঝগড়া হতো, আর তাদের এই ঝগড়া তো কাজ পর্যন্ত চলে যায়। তাদের মুড তো অনেক খারাপ থাকতো, আর গেজুনের ফেস দেখে সবাই বুঝে যেত যে আজকে তার ইনার সাথে ঝগড়া হয়েছে। তাদের বাসার নিচের যেই মেয়েটা কাজ করতো সেটা এখন তাদের অফিসের নিচে কাজ করে। সে গিজুনকে বলে যে তোমার ফেস দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার ইনার সাথে ঝগড়া হয়েছে।
এখন তাদের দুজনকে মিল করাতে টিম নাম্বার 3 আবার অ্যাকশনে চলে আসে। তাদের একটা জায়গায় কাজ করতে যেতে হবে যেখানে তারা ইচ্ছা করে তাদের দুজনকে পাঠিয়ে দেয়। তাদের দুজনের বন্ড তো আগে থেকে অ্যামেজিং। তারা মিশন অনেক সুন্দর করে কমপ্লিট করে, আর সেটা কমপ্লিট করতে করতে কখন তাদের দুজনের মিল হয়ে যায় তারা বুঝতেই পারে না। আর এই হ্যাপি এন্ডিংটার সাথেই আজকে ড্রামাটা শেষ হয়ে যায়। যদি আপনাদের কাছে ড্রামাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এমন আরও নতুন নতুন ড্রামা দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। স্টে কানেক্টেড, বাই বাই।